সাহায্য সহযোগিতা করা হয়েছিল। তো বাংলা গদ্যের বিকাশে এর অবদান মানে অনস্বীকার্য একেবারে। তারপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে হিন্দু কলেজ তৈরি এবং হিন্দু কলেজ থেকে যে ইয়ং বেঙ্গল গোষ্ঠী তৈরি হয়েছিল তাদের ইতিহাসটা। অর্থাৎ 1817 সালের 20শে জানুয়ারি এই ডেভিড হেয়ার গরিব ব্যবসায়ী, আলেকজান্ডার ডাফ ধর্মযাজক এবং রাজা রামমোহন রায় এদের সহযোগিতায় হিন্দু কলেজ তৈরি করা হয়েছিল। এই হিন্দু কলেজ তৈরির পেছনের মূল কারণ ছিল যে যত বাঙালি বা ভারতীয় যে সকল হিন্দু ছিল যারা ইংরেজি জানতো না এবং তারা মনে করেছিল যে আসলে ইংরেজি জানা উচিত এবং মানে আধুনিক শিক্ষিত হওয়া উচিত। এই কারণে মূলত হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। এই হিন্দু কলেজ 1855 সালে বিলুপ্ত হয় এবং এখান থেকে মূলত প্রেসিডেন্সি কলেজের যাত্রা শুরু হয়েছিল। 1855 সালের 15ই এপ্রিল এই হিন্দু কলেজ পরিসমাপ্তি ঘটে এবং এর আদলে প্রেসিডেন্সি কলেজ 1855 সালের 15ই জুন যাত্রা শুরু করেছিল। একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে 1791 সালে বেনারস হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। আর জেনে রাখা ভালো যে ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলাদের জন্য যেই স্কুলটা বা কলেজটা সেটা ছিল বেথুন কলেজ যেটা, আর এটা গঠনে প্রধান ভূমিকা পালন করেছিল জন ইলিয়ট ডিক্স ওয়াটার বিটন বা বেথুন। তারই প্রচেষ্টায় কলকাতায় 1849 খ্রিস্টাব্দে এই বেথুন মহিলা কলেজ তৈরি করা হয়েছিল। এর প্রথমে নাম ছিল যে হিন্দু ফিমেল স্কুল। আর দক্ষিণারঞ্জন মুখার্জি দানকৃত জমিতে 21 জন ছাত্রী নিয়ে এটা যাত্রা শুরু করেছিল। এরপরে জানবো আমরা ইয়ং বেঙ্গল গোষ্ঠী। এই ইয়ং বেঙ্গল গোষ্ঠী বা নব্যবঙ্গ বলা হতো এদেরকে। এরা মূলত মুক্ত চিন্তাবিদ একটা সমাজ ছিল। হিন্দু কলেজের কয়েকজন চরমপন্থী ছাত্রদের নিয়ে এটা গঠন করা হয়েছিল। আর এর প্রধান নেতৃত্ব দিয়েছিল হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি মূলত শিক্ষক ছিলেন, অর্থাৎ এই হিন্দু কলেজের শিক্ষক ছিলেন। 17 বছর বয়সে তিনি হিন্দু কলেজের শিক্ষক হন। ইংরেজি সাহিত্য ও ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন ইংরেজি সাহিত্য ও ইতিহাস বিভাগের শিক্ষক। 1826 থেকে 1831 সাল পর্যন্ত তিনি শিক্ষকতা করছেন, অর্থাৎ 1831 সালে আবার তিনি মারা যান। তার একটা অন্যতম উক্তি ছিল যে সত্যর জন্য বাঁচা, সত্যর জন্য মরা। তিনি মূলত এই ইয়ং বেঙ্গল গোষ্ঠীদের অনুপ্রেরণা দিতেন। আর ইয়ং বেঙ্গল গোষ্ঠীর অন্যতম সদস্য ছিল কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ভালো করে মনে রাখতে হবে যে কি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিক কৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামগোপাল ঘোষ, ভালো করে মনে রাখতে হবে, রামগোপাল ঘোষ। এরপর হচ্ছে রামতনু লাহিড়ী, রাধানাথ শিকদার, প্যারীচাঁদ মিত্র। এই ইয়ং বেঙ্গল গোষ্ঠীদের একটা একাডেমিক অ্যাসোসিয়েশন ছিল। এটা 1828 সালে গঠন করেছিল, একটা বিতর্ক সভা যেটা। এখানে বিভিন্ন ধর্মীয় কুসংস্কার, বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হতো। ইয়ং বেঙ্গল গোষ্ঠী তারা মূলত মদ পান করতো, গরুর মাংস খেত ইত্যাদি খেত। তারা মূলত এই হিন্দুদের যে কুসংস্কার ছিল এটা গ্রহণ করে নেয় এবং তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আর প্রথমে এই ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্য মাইকেল মধুসূদন দত্ত ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি এখান থেকে বেরিয়ে আসেন এবং এটার সমালোচনা করেই তিনি লিখেছিলেন একেই কি বলে সভ্যতা, এটা লিখেছিলেন। এই প্রহসনমূলক যে এটা আর কি নাটক, বা সম্ভবত নাটক ছিল, প্রহসনমূলক যেই নাটক, সেটাই একে কি বলে সভ্যতা। এই ইয়ং বেঙ্গল গোষ্ঠীর যে সদস্যের কথা বললাম তার মধ্যে অন্যতম ছিল প্যারীচাঁদ মিত্র। তিনি মূলত প্রথম উপন্যাসিক এবং 1858 সালে তিনি আলালের ঘরে দুলাল নামক উপন্যাস রচনা করেছিলেন। রাধানাথ শিকদার তিনিও তো অন্যতম। তিনি 1813 সালে জন্মগ্রহণ করে এবং 1870 সালে মৃত্যুবরণ করেছিলেন। তিনি একজন বাঙালি গণিতবিদ ছিলেন। তিনি হিমালয় পর্বতমালার 15 নং শৃঙ্গের উচ্চতা নিপুণভাবে পরিমাপ করেছিলেন। ঠিক আছে, আর তিনি বলেছিলেন যে এটাই হলো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই পর্বতশৃঙ্গকেই পরে মাউন্ট এভারেস্ট নামকরণ করা হয়েছিল। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে মোহামেডান লিটারেরি সোসাইটি, মুসলিম ইনস্টিটিউট অফ কলকাতা। ঠিক আছে, এই মোহামেডান লিটারেরি সোসাইটি মূলত একটা সামাজিক সংগঠন ছিল, মুসলিম সাহিত্য সমাজের একটা সামাজিক সংগঠন ছিল।
আর এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1863 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা করেছিলেন নবাব আব্দুল লতিফ। ঠিক আছে। আর এর প্রতিষ্ঠার পেছনে অনেক কারণ ছিল। কারণ তৎকালীন সময়ে মুসলিমরা সাহিত্যিক দিয়ে পিছিয়ে ছিল। তারপরে চাকরি বাকরির দিক থেকে পিছিয়ে ছিল। আর হিন্দুরা দিন দিন এগিয়ে যাচ্ছিল। তাই ইংরেজি ভাষার দিক দিয়ে মুসলিমদের চেয়ে এগিয়ে গিয়েছিল হিন্দুরা। এই কারণেই মূলত এটা গঠন করা হয়েছিল। এরপরে যে পলাশির যুদ্ধ হয়, নবাবের পতন ঘটে এবং তখন থেকে ইংরেজদের মাঝে যে একটা খারাপ দৃষ্টিভঙ্গি আসে সেটা থেকে বেরিয়ে আসা, তারপরে হচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা, বিভিন্ন কারণ সাহিত্যের দিকে বিভিন্ন কারণ এটা এক ধরনের আলোচনা সভার মতো ছিল। এখানে বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে বের হয়ে আসা যায়, ভালো কি করা যায়, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল এর মাধ্যমে মুসলমানদের ন্যায়সঙ্গত দাবি, আশা আকাঙ্ক্ষা সরকারের কাছে তুলে ধরার ব্যবস্থা ছিল। আর এর গঠনের জন্য যে সবথেকে বেশি ভূমিকা পালন করেছিল তিনি ছিলেন নবাব আব্দুল লতিফ। এখানে নবাব আব্দুল লতিফ তিনি কিন্তু কোনো নবাব ছিলেন না, তার উপাধি ছিল নবাব। নবাব আব্দুল লতিফ 1828 সালে জন্মগ্রহণ করে ফরিদপুরে এবং 1893 সালে মৃত্যুবরণ করেছিলেন। অর্থাৎ তিনি মূলত একজন বাঙালি মুসলিম শিক্ষাবিদ ছিল, সমাজকর্মী ছিল। তাকে মুসলিম রেনেসাঁর অগ্রদূত বলা হয়। ভালো করে খেয়াল করতে হবে, তাকে মুসলিম রেনেসাঁর অগ্রদূত বলা হয়। সমাজের নানান ক্ষেত্রে অবদানের জন্য তাকে ব্রিটিশ সরকার কি করেছিল, 1877 সালে খান বাহাদুর, 1880 সালে নবাব এবং 1883 সালে CIA এবং 1887 সালে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন। তিনি মূলত প্রথমের দিকে একটা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন একজন, এবং তিনি সাতক্ষীরার ওই অঞ্চলে চাকরি করছেন এবং সেখানের কৃষকদের দুঃখ দুর্দশা দেখে তিনি কি করেছিলেন, 1860 সালে নীল কমিশন গঠন করেছিলেন। আর তিনি প্রথম মুসলিম বা ভারতীয় মুসলিম হিসেবে মনে করেছিলেন যে মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। এরপর আমরা আরেকটা যে নাম দেখতে পাই সেটা হচ্ছে সৈয়দ আমির আলী। এই সৈয়দ আমির আলী 1877 সালে কলকাতা সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন এবং তিনি মূলত খুবই একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন এই ভারতীয় উপমহাদেশের মুসলিম হিসেবে। তো তার সম্বন্ধে আমরা কিছু জানব। তো সৈয়দ আমির আলী তিনি মূলত 1849 সালে জন্মগ্রহণ করেন এবং 1928 সালে মৃত্যুবরণ করেছিলেন। তিনি ভারতীয় মুসলিম আইনজ্ঞ, যিনি কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন 1890 সালে। এছাড়া তিনি সমাজ সংস্কারক ছিলেন, লেখক ছিলেন। তিনি ইসলামের ইতিহাস নিয়ে কয়েকটি বই রচনা করেছিলেন। তার অন্যতম একটা বই হলো দ্য স্পিরিট অফ ইসলাম। একটা গ্রন্থ, দ্য স্পিরিট অফ ইসলাম, এ ক্রিটিক্যাল এক্সামিনেশন অফ দি লাইফ অ্যান্ড টিচিং অফ মুহাম্মদ। এটাও তার অন্যতম একটা গ্রন্থ। এরপর হচ্ছে এ শর্ট হিস্টোরি অফ দ্য সাসারেন্স, মোহামেডান ল, হিস্ট্রি অফ মোহামেডান সিভিলাইজেশন ইন ইন্ডিয়া। এইগুলো হচ্ছে তার অন্যতম বই। আর তিনি মূলত অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়া তিনি মূলত যে প্রিভি কাউন্সিল ছিল, প্রিভি কাউন্সিল তো আমরা অনেকে জানি যে ওই সরকারকে যারা বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে, কিন্তু সব সময় না। তো তার প্রথম ভারতীয় সদস্য ছিল এই সৈয়দ আমির আলী, 1909 খ্রিস্টাব্দের কথা। তো যেটা জানতে হবে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট বিভাগের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন কিন্তু সৈয়দ আমির আলী, 1890 সালের কথা এটা। তো এই মোহামেডান লিটারেরি সোসাইটি এটা মূলত যে মহসিন যে একটা ফান্ড ছিল, হাজী শরীয়তুল্লাহ ছেলে মহসিন, ওর উপর দুদু বলা হয়, তার যে একটা ফান্ড ছিল যে মুসলিমদের জন্য বা অসহায় যে সকল মুসলিম ছিল যারা মেধাবী তাদের জন্য যে ফান্ডের টাকা ব্যয় করা হতো, তাদের সুষ্ঠু ব্যয়টা তারাই করেছিল সেই সকল মুসলিমদের প্রতি। অর্থাৎ এই মোহামেডান লিটারেরি সোসাইটি এটা করেছিল। এটা 1930 সাল পর্যন্ত টিকে ছিল। তো নবাব আব্দুল লতিফ ছিল এর সম্পাদক, তবে এর সভাপতি ছিল মহীশূরের যুবরাজ মুহাম্মদ রহিমউদ্দিন। কে ছিল? মহীশূরের যুবরাজ মুহাম্মদ রহিমউদ্দিন। এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। মনে রাখতে হবে এটা কিন্তু শুধু বঙ্গীয় সাহিত্য পরিষদ।
অর্থাৎ কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ। এটা গঠন করা হয়েছিল কবে, আগে সেটা জানতে হবে। এটা গঠন করা হয়েছিল 1893 সালে, ঠিক আছে, 1893 সালের 23শে জুলাই। আর এর গঠনে ভূমিকা রেখেছিল এল লিউটার্ড ও ক্ষেত্রপাল চক্রবর্তী। আর শুরুতে এই বঙ্গীয় সাহিত্য পরিষদের নাম ছিল দ্য বেঙ্গল একাডেমি অফ লিটারেচার, যা পরে বঙ্গীয় সাহিত্য পরিষদ রাখা হয় 1894 সালের 29 এপ্রিল। তো এরও অনেক লক্ষ্য ছিল গদ্যের বিকাশে ভূমিকা রাখা, অন্যান্য ভাষার যে বই ছিল সেগুলো বাংলায় অনুবাদ করা, মূল বাংলা সাহিত্যের মানে উৎপাদনকে উৎসাহিত করা, বাংলা সাহিত্যের প্রচার প্রসার, বাংলা ভাষা সাহিত্যের অধ্যয়ন ও বিকাশ ইত্যাদি। তো রবীন্দ্রনাথ ঠাকুরও এর সদস্য ছিলেন। আর সবথেকে বড় অবদান হলো যে 1916 সালে এইখান থেকেই চর্যাপদ প্রকাশিত হয়। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশ করেন 1916 সালে। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এখান থেকে প্রকাশিত হয়। তো এটুকু জানলে এটা হবে। এর পরবর্তীতে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি গঠন করা হয়েছিল, বা পরিষদ আমরা যেটা বলি, 1911 সালে কলকাতার 32 নং কলেজ স্ট্রিটে এটা তৈরি করা হয়েছিল। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি বাঙালি মুসলমানদের একটি সাহিত্য সংগঠন ছিল। কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ অর্থাৎ 1893 সালে যেটা গঠন করা হয়েছিল, এর অনুপ্রেরণায় কয়েকজন উদীয়মান মুসলিম লেখক 1911 সালে এটি প্রতিষ্ঠা করেন। তাহলে এই বঙ্গীয় সাহিত্য পরিষদ বা সমিতির প্রতিষ্ঠায় যাদের অবদান ছিল তাদের মধ্যে ছিল, ভালো করে নামগুলো মনে রাখুন, সেটা হচ্ছে মুহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী। কি নাম? মুহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী। মুহাম্মদ শহীদুল্লাহ অর্থাৎ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। তারপরে হচ্ছে মুহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী। কে ছিলেন? মুহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী। এরপরে ছিলেন মুহাম্মদ মোজাম্মেল হক। আর শহীদুল্লাহ এই সমিতির সম্পাদক মনোনীত হয়েছিলেন। এই বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির যে উদ্দেশ্য ছিল সেটা হলো সাহিত্য চর্চা ছিল এর উদ্দেশ্য, অনুবাদ প্রকাশ, প্রাচীন বাংলা সাহিত্য সংগ্রহ ও সংরক্ষণ, পীর দরবেশদের জীবনী রচনা, হ্যাঁ এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পীর দরবেশদের জীবনী রচনা, তারপরে হিন্দু মুসলিম সম্প্রীতি গঠন। এই সমিতির পত্রিকা ছিল বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা। এই পত্রিকাটি ছিল মূলত একটা ত্রৈমাসিক পত্রিকা যা 1918 খ্রিস্টাব্দের এপ্রিলে প্রকাশিত হয়। আর এর সম্পাদক ছিলেন মুহাম্মদ শহীদুল্লাহ। তারপর মুহাম্মদ মোজাম্মেল হকের সম্পাদক ছিলেন। এটি 1923 সালে বন্ধ হয়ে যায়। কাজী ইমদাদুল হক ছিলেন এর সভাপতি। আর এর অর্থাৎ বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা আকরাম খাঁ। কে ছিলেন? মাওলানা আকরাম খাঁ। কমরেড মোজাফফর আহমেদ। সম্পাদক ডক্টর মুহাম্মদ লুৎফর রহমান। আর এই বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি এটা মূলত 1943-এর দিকে বন্ধ হয়ে যায়। এরপরে বাংলা সাহিত্যের যার অবদানটা সব থেকে ছিল, মানে অন্যান্যদের মতো অবদান ছিল, সেটা হচ্ছে যে মুসলিম সাহিত্য সমাজ অর্থাৎ ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। এটা মূলত 1926 সালে প্রতিষ্ঠিত হয়, 1926 সালের 19শে জানুয়ারি। আর এটা প্রতিষ্ঠার জন্য যাদের অবদান ছিল সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তৎকালীন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ, বর্তমানে ঢাকা কলেজ, এদের অবদান ছিল। এটা প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলে। এটি 1926 থেকে 1938 সাল পর্যন্ত চলেছিল এই সমাজটা। আর এর অন্যতম সদস্য ছিল আবুল হুসেন। এদের কথাটা একটু পুরোপুরি ভালো করে মনে রাখতে, বিশেষ অনেক প্রশ্ন আসে এখান থেকে। যেমন আবুল হুসেন, কাজী